পরন্ত বিকেল, কাঠফাটা রোদের তাপমাত্রা কিছুটা কম। উত্তরের জানালার কাচ ঘেঁষে দাঁড়িয়ে ভাবুক মনে তোহফা কিছু ভাবছে। তার ভাবনায় এই মুহূর্তে কে জায়গা দখল করে আছে তা বোঝা মুশকিল। পিড়পিড় হাওয়া ছুঁয়ে যায় ক্ষণে ক্ষণে তার মুখমণ্ডলে, এলোমেলো করে যায় তার লালচে সোনালি চুলগুলো। জানালার কাঁচ পুরোপুরি সরিয়ে দিতেই হুড়মুড় করে ঘরে ঢোকে পরন্ত বিকেলের শীতল পরশ। তোহফা হাসে, আবারও মন খারাপ করে আনমনা হয়ে যায়। আবারও কিছু একটা ভেবে লজ্জা পায় তো কখনো বিরক্ত। হঠাৎ সে অনুভব করে কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। তোহফা পিছন ঘুরে তাকায়, দেখতে পায় ইলা দাঁড়িয়ে। ভাবিকে দেখে তোহফা মুচকি হাসে। ইলা তোহফার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, মন খারাপ? তোহফা উত্তর দেয়, তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো কি? না। তোমার অসুস্থতার কথা শুনে একজন মেহমান তোমাকে দেখতে এসেছে, তাকে ভেতরে আসতে বলবো? বলো। আচ্ছা। ইলা ততষ্ট ভঙ্গিতে এগিয়ে যায়। তোহফা আবার সামনে ঘুরে নিজের অবস্থান আগের ন্যায় করে ফেলে। কিছুক্ষণ পর ইলা মেহমানকে নিয়ে ঘরে প্রবেশ করে। তোহফা বলে ডেকে ওঠে। তোহফা পিছন ঘুরে তাকাতেই তার হার্টবিট আবারও থেমে যায়, কারণ মেহমানটা অন্য কেউ না, স্বয়ং আওয়াত। আওয়াতকে দেখে তোহফা আবারও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পর্দার কাপড় হাতের মধ্যে মুঠো করে নিজেকে সামনে নেবার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভাবির সামনে তার কিছু হলে আওয়াদের রক্ষে নেই। হয়তো তার পরিবার মনে করবে আওয়াত খারাপ লোক, তাই তোহফার এমন হয়েছে। তবে সত্যি বলতে তোহফার এমন করুণ পরিণতির জন্য তো আওয়াত দায়ী নয়। কিন্তু এই মুহূর্তে নিজেকে স্থির রাখা কোনো মতেই হয়ে উঠছে না। ওদিকে তোহফাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইলা বলে, তোহফা, উনি তোমাকে দেখতে এসেছে, বসতে বলো। তোহফা কিভাবে তার ভাবিকে বলবে? ভাবি, এই লোক আমার বিছানায় বসলে নির্ঘাত আমার আরামের ঘুম হারাম হয়ে যাবে। তাকে দেখে যদি আমার হার্ট অ্যাটাক হতে পারে আমি নিশ্চিত। এই বিছানায় সে বসলে আমার অবস্থা হার্ট অ্যাটাকের থেকেও ভয়াবহ হবে। অন্যদিকে তোহফাকে জড়ো বস্তুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইলা চোখ গরম করে তাকালো। তাতে কাজ হলো না, তাই ইলা বাধ্য হয়ে তোহফার কাছাকাছি এসে দাঁড়িয়ে ফিসফিস আওয়াজে বলল, তোহফা, কি হচ্ছে এসব? তিনি তোমার ফোনটা দিতে এসেছেন। এমন ভালো মানুষ হয় না। কৃতজ্ঞতা স্বীকার করার জন্য হলেও তোমার ওনাকে বসতে বলা উচিত। ইলার কথায় তোহফা চোখ তুলে একবার ভাবির মুখ পানে তাকালো। বার কয়েক চোখ পিটপিট করে ঝটফট বলল, বসুন। তোহফার এমন আচরণে ইলা ভারী অবাক হলো। সাধারণত তোহফা এমন তো করে না। তাহলে আজ কি হলো? কোথাও অসুস্থ বোধ করছে বলেই এমন করছে না তো? ইলা চট জলদি তোহফার মাথায় গলায় হাত ছোঁয়ায়। ঠান্ডা হাতে স্পর্শ পেতেই তোহফা লাফিয়ে দূরে সরে দাঁড়ালো। ইলা বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে কি? তুমি বসো, আমি মাকে ডেকে আনছি এখনই। আর দয়া করে একটু ভালো মন্দ কথা বলো ওনার সাথে। আমি এক্ষুনি যাব আর আসব। ইলা চলে যেতেই তোহফার অস্বস্তি দ্বিগুণ বেড়ে গেল। আওয়াজ তখনও দরজার কাছে দাঁড়িয়ে আছে। ইলা বেরিয়ে যেতেই পকেট হাতড়ে আওয়াজ ফোন বের করলো। হাত বাড়িয়ে তোহফার নিকট এগিয়ে দিতেই তোহফা ছিটকে দূরে সরে দাঁড়ালো। তোহফার এমন আচরণে আওয়াজ শুধু হাসলো। ফোনটা বিছানার ওপর রেখে ধীর পায়ে তোহফার দিকে এগিয়ে গেল। তোহফা পুরোপুরি নিজেকে দেওয়ালের সাথে মিশিয়ে নিয়েছে ততক্ষণে। পারলে সে দেওয়াল ভেদ করে ঢুকে যায়। আবার স্মিত হেসে বলল, দয়া করে ভুল করে হলেও মেয়ে তুমি জ্ঞান হারিও না। তাহলে জেল ফাঁসি থেকে আমাকে আজ কেউ রক্ষা করতে পারবে না। আচ্ছা, তুমি আজ চোখে কাজল দাওনি কেন? কাল কি তবে আমাকে
খুন করার পরিকল্পনা করেই চোখে কাজল দিয়েছিলে? তবে আজও খুন হলাম তোমার ওই ভয় পেয়ে পিছিয়ে যাওয়া দেখে। মেয়ে, তুমি বড্ড বেশি সুন্দর। সুন্দর তোমার হাসি, সেই সাথে সুন্দর তোমার এলোমেলো কেশের বেনিখানি। তবে বেনির গোড়ায় একটা কিছু নেই। কি নেই? ও, মনে পড়েছে, একটা টকটকে লাল গোলাপ নেই। টকটকে লাল গোলাপ বেনির গোড়ায় না দিয়ে আমার সামনে এলে আমি তোমার নামে জরিমানা দাবি করব। সেই জরিমানা হয় ভালোবাসার বদলে ভালোবাসা, না হলে মনের বদলে মন। মনে রেখো জরিমানার অর্থটা। আওয়াদের কথা বাড়ালো না, সে চলে গেল। তার যাওয়ার পথে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তোহফা। আওয়াদের বলে যাওয়া প্রতিটা শব্দ গোছানোর চেষ্টা করলো, তবে সবটাই এলোমেলো হয়ে শৈথিল্যের হাওয়ায় ভেসে গেল বুঝি। আওয়াজ চলে যেতেই তোহফা ঝটপট দরজা লাগিয়ে আগে তার ফোন হাতে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস টেনে নেয় বক্ষস্থলে। তাকে আর কষ্ট করতে হবে না ভেবে শান্তির দম নেয়। হাত পা ঝেড়ে শুয়ে পড়ে বিছানায়। একটু আগে অস্বস্তি লাগলেও আওয়াজ চলে যেতেই কোথাও একটা খারাপ লাগছে। নিজেকে ছোট মনের মানুষ মনে হচ্ছে। মানুষটা এত কষ্ট করে ফোনটা দিতে এসেছে, অথচ তোহফা কোনো কথাই বলল না তার সাথে। একটা ধন্যবাদ তো প্রাপ্য ছিল অবশ্যই। হঠাৎ তোহফা কিছু একটা ভেবে শোয়া থেকে লাফিয়ে উঠে বসল। লোকটা তার বাড়ির ঠিকানা পেল কোথা থেকে? তার পরিবারই বা একজন অচেনা লোককে বাড়িতে আসার অনুমতি দিল কিভাবে? কখনো তার কোনো ছেলে বন্ধু ওই বাড়িতে আসতে পারেনি, তার মায়ের কড়া হুকুম। বন্ধু আছে স্কুলে, কলেজে, বাসায় নয়। মেয়ে বন্ধুরা আসতে পারলেও ছেলে বন্ধু একদম নয়। আর তার মায়ের না মানে সবাই একসাথে বলে না। কিন্তু আওয়াজকে কিভাবে বাড়িতে আসার অনুমতি দিল? এটা ভেবেই তোহফার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। অবশেষে উপায় না পেয়ে দরজা খুলে ড্রয়িং রুমে ইলার কাছে যাবার উদ্যোগ নিল। ড্রয়িং রুমে পা রাখতেই তার চক্ষু চড়ক কাজ। হায় আল্লাহ, এখানে দেখি চাঁদের মেলা বসেছে। তার দুই ভাই, তাদের স্ত্রী, বাবা মার সাথে আওয়াজ ও তার মা বসে খোশ গল্পে মেতেছে। তোহফাকে দেখে সেলিনা বেগম ইশারায় কাছে ডাকলেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও তোহফাকে এগিয়ে যেতে হলো। সেলিনা বেগমের পাশে বসতেই তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি অসুস্থ, এখন কি অবস্থা? এখন ওভাবে চলে না এলেও পারতে। সেলিনা বেগমের কথা শুনে তোহফা শুকনো ঢোক গিলে, হায় আল্লাহ, এরা কি তার পরিবারকে সবটা বলে দিয়েছে? বলে থাকলে সর্বনাশ হবে। তার মা নির্ঘাত তাকে আজ পিটাবে, বলবে আজকাল নিজের বিয়ের পাত্র নিজেই ঠিক করছো নাকি? কেউ তাকে আজ বাঁচাতে পারবে না তার মায়ের পিটুনি থেকে। তোহফাকে অবাক করে দিয়ে তার বড় ভাই তৌসিফ বলল, আন্টি, তোফা ওভাবে চলে এসেছে বলেই তো আমি আমার এই ছোট্ট ভাইটার সাথে দেখা করার সুযোগ পেলাম। নাহলে ভাবুন, দীর্ঘ 3 বছর ধরে যাকে খুঁজে পেলাম না, সেখানে আমার বোনটা একদিনের মাঝেই ওকে খুঁজে দিল। হোক সেটা অজান্তে, কিন্তু কারণ তো ওই। তৌসিফের কথায় সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সবাই সায় দিলেও তোহফা কিছু বলতে পারল না। আওয়াজ তার ভাইয়ের ছোট ভাই হলো কবে থেকে? কই, সে তো জানে না। তবে নিজের কৌতূহল দমিয়ে রেখে চুপচাপ সেখানেই বসে রইল। ইলা আর লিমা নাস্তা পরিবেশন করলো। খোশ গল্প শেষ হতেই হালকা কিছু মুখে দিয়ে আবার তার মাকে চলে যাবার জন্য তাড়া দিল। সেলিনা বেগম উঠে দাঁড়ালেন এবং জাহানারা বেগমের হাত ধরে বললেন, তাহলে ভাবি, ওই কথাই রইল, কিন্তু আমি কিন্তু বেশি দেরি করতে চাই না। যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চাই।
আপনারা জানালেই আমরা আবার আসবো। জাহানারা বেগম খুশি হয়ে সেলিনা বেগমের হাতটা আরো শক্ত করে ধরে বললেন, অমন ছেলে লাখে একটা মিলে, কাছে পেয়েও কিভাবে হাতছাড়া করি বলুন ভাবি। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমরা খুব শীঘ্রই জানাবো। জাহানারা বেগমের দিক থেকে আশা নিয়েই চলে গেলেন আওয়াদ ও তার মা। ওদিকে সবকিছু তোহফার মাথার ওপর থেকে গেল। এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করলেও তাকে কেউ বলবে না, এটা সে জানে। তাই কোনো প্রশ্ন না করে নিজের ঘরে চলে গিয়ে হিসেব কষাকষি করতে বসলো। এর মাঝখানে ফোনে মেসেজের টোনটা বেজে উঠল। তোহফা পাত্তা দিল না, সে আবারও নিজের হিসেবে মনোযোগ দিল। দ্বিতীয়বার তাকে বিরক্ত করার জন্যই ফোন মেসেজের টোন আবারও বেজে উঠল। তোহফা বিরক্ত নিয়েই বলল, এই অফিসওয়ালাদের খেয়ে দিয়ে কাজ নাই, অসময়ে শুধু মেসেজ দেয়। একদিন যে আমার কাছে ফোনটা ছিল না, সেই খবর কি তারা পেয়ে গেছে নাকি? বিশ্বের এত খবর নিয়ে তারা করবেটা কি? ফোনের লক খুলতেই চোখে বিঁধল একটা অচেনা নাম্বার থেকে আসা মেসেজের। মেসেজটা ওপেন করতেই 2 লাইনের একটা মেসেজ দেখতে পেল, যেখানে লেখা, বারণ করেছিলাম, তবুও বেনিতে ফুলবিহীন আমার সামনে এলে। এবার তো আমি জরিমানা করবই করব। প্রথম মেসেজটা পড়া শেষ হতেই তোহফার বুঝতে বাকি নেই মেসেজটা কে দিয়েছে। সে দ্বিতীয় মেসেজটা ওপেন করলো, সেখানে ছোট্ট অক্ষরে লেখা, বারান্দায় এসো। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল তোহফার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য। বুকে হাত দিয়ে শাসনের সুরে হার্টবিটকে বলল, হুটহাট তোর এই রূপ পরিবর্তনের আমি না বিপদে পড়ি, সেটা তুই কি জানিস? তোকে যদি কখনো সামনে পাই না, বিশ্বাস কর, তোকে আমি যে কি করবো নিজেও জানি না। ওই লোকটাকে দেখলে তুই অমন করিস কেন? লোকটা কি তোকে খেয়ে ফেলবে নাকি? আপন মনে বিড়বিড় করে তোহফা গুটি গুটি পায়ে বারান্দার নিকট এগিয়ে গেল। কালো রঙের পর্দার আড়াল থেকে নিচে দেখার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। নিচের কিছুই সে দেখতে পেল না। কিঞ্চিত এগিয়ে দেখতে গেলেই আওয়াদের চোখে চোখ পড়ে গেল। সাথেই তোহফা নিজেকে আড়াল করে নেয়। ওদিকে তোহফার এমন পাগলামিতে আওয়াদ হাসল। মেয়েটা আসলেই একটা পাগল। কথা না মারিয়ে মেসেজ অপশনে গিয়ে আরও একটা মেসেজ লিখল, শোনো মেয়ে, জরিমানা ধার্য করা হয়ে গেছে। লুকিয়ে আমায় না দেখে হার্টবিটকে সামলে রেখো, কারণ খুব শীঘ্রই তোমার কাছাকাছি এসে কাজল চোখের কোণে টুপ করে কিছু একটা করে বসবো। মেসেজটা পাঠিয়ে আবার চলে গেল। ওদিকে মেসেজ পড়ে তোহফার মনে ঝড় শুরু হলো। লোকটা কি বলল এসব? হায় আল্লাহ! কয়েক সেকেন্ড পরই দ্রুত গতিতে ইলার ঘরে চলে গেল। তার সকল প্রশ্নের উত্তর একমাত্র ইলাই দিতে পারবে। হাতের কাজগুলো শেষ করে ইলা সবে মাত্র বসেছে। এর মধ্যেই তোহফা তার ঘরে প্রবেশ করলো। তোহফাকে দেখে ইলা হাসি মুখেই বলল, তোমার ভাইয়া আজ তোমার উপর কি পরিমাণে খুশি হয়েছে তা হয়তো তুমি জানো না তোফা। যে লোকটার জন্য সেদিন তোমার ভাইয়া প্রাণে বেঁচে গিয়েছিল, সেই লোকটা অন্য কেউ না, আওয়াদ নামের ওই ছেলেটা। জানো তোফা, সেদিন লোকের হাত থেকে তোমার ভাইয়াকে বাঁচানোর জন্য আওয়াদও মার খেয়েছিল। যেটা তোমার ভাইয়া আজ বলল, সেই ভয়ানক ঘটনার কথা আমাদের সবারই মনে আছে। ইলার কথা বুঝতে না পেরে তোহফা প্রশ্ন করল, বুঝলাম না ভাবি, আবার বলো। ইলা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলতে শুরু করলো, তোমার মনে নেই তোমার ভাইয়া তার এক ফ্রেন্ডের গাড়ি করে বাসায় ফিরছিল অফিস থেকে? তার বন্ধুরা যে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছিল এটা তোমার ভাইয়া জানতো না। লোকটা ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে বসে। একজন মানুষের গায়ের ওপর থেকে গাড়ি উঠিয়ে দিতেই লোকটা স্পটে মারা যায়। তোমার ভাইয়ার বন্ধু শয়তান ছিল, সে নিজেকে বাঁচিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। তবে তোমার ভাইয়া ওই লোকটাকে সাহায্য করতে চায়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে বের হতেই সবাই ওকে গণধোলাই দিতে থাকে। ইস,
কি মর্মান্তিক ঘটনা ছিল, আজও মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। সেদিন তোমার ভাইয়া ওই লোকটার কাছে পৌঁছানোর আগেই জনগণের ক্ষোভের মাঝে পড়ে মার খায়। সেদিন আওয়াজ ও তার একজন বন্ধুই তোমার ভাইয়াকে সেভ করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে তো আমাদের খবর দিলে আমরা হাসপাতালে যাই, তবে আওয়াজকে আমরা পাই না। তুমি বলো, চোখের দেখা একটা মানুষকে এত বড় শহরে কিভাবে খুঁজতো তোমার ভাই? দীর্ঘ 3 বছর ধরে আওয়াজকে খুঁজেছে, শুধুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, তবে পাইনি। কাল তুমি অসুস্থ হবার পর উনি আবারও আমায় কল করেছিল ফোনটা ফেরত দেবার জন্য। আমার থেকে ঠিকানা নিয়ে আজ সকালেই চলে আসে। তবে যখন তোমার ভাইয়া ছেলেটাকে দেখে, এক পলকেই চিনে ফেলে। প্রাণ বাঁচিয়েছিল বলে কথা কি না? আমিও খুব খুশি তোমার উপর তোহফা। আজ তোমার জন্য তোমার ভাইয়া কিছুটা ঋণ মুক্ত হয়েছে। লোকটার মা তার ছেলের জন্য তোমার হাত চেয়ে বসে। বাবা মা, তোমার ভাইয়া, লিমা, আমি সবাই রাজি হয়েছি। তবে বাবা তখন কথা দেয়নি, শুধুমাত্র তোমার অনুমতির জন্য। হয়তো মা রাতে কথা বলেই তাদের জানিয়ে দেবে। এমন একটা বড় হৃদয়ের ছেলে যদি মেয়ে জামাই হয়, কার না ভালো লাগবে বলো? আমি আওয়াজ ভাইয়ার কাছে কৃতজ্ঞ। সেদিন তিনি না থাকলে হয়তো আজ আমার শরীরে বিধবা তকমা লেগে যেত। ইলা চোখের জল মুছল। ইলাকে কাঁদতে দেখে তোহফা তাকে জড়িয়ে নেয়। মনে মনে ভাবে, এই লোকটা সেদিন ফেরেশতা হয়ে তার ভাইয়াকে বাঁচিয়েছিল। স্পষ্ট মনে আছে সেদিনের কথা। তার ভাইয়ের শরীরের কালো কালো মারের দাগগুলি আজও মনে পড়লে তোহফা ভয় শিউরে ওঠে। হারিয়ে ফেলার তীব্র ভয় মনে চেপে বসে। সেদিনকে বাঁচিয়েছিল তার ভাইকে, এটা নিয়ে তোহফাও খুব টেনশনে ছিল। আল্লাহর কাছে দোয়া করতো লোকটাকে যেন পাইয়ে দেয়, অন্তত তাকে দেখার জন্য হলেও। মানুষটা আওয়াজ নামের ছেলেটাই, এটা তোহফার কাছে কল্পনা। লোকটা সুন্দর, সুন্দর তার মন। এই মনের রানী হলে থাকবো সুখী আজীবন। সময়টা তিমির রাত। গগনাথ চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়েছে। চাঁদের চারিপাশ ঘিরে বসেছে তারার মালা। নিস্তব্ধতায় মোড়ানো পুরো পৃথিবী। সময় ঘড়িতে রাত 11টা। তোহফা খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন গাইছে। চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী। আড়াল হতে দেখেছি তোমার ওই নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অন্তর মায়ায়। বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়। হঠাৎ এমন গান কেন গাইল সে জানে না, তবে মন চাইল তাই গেয়ে ফেলল। তোহফার দরজায় কেউ কড়া নাড়তেই সে দরজা খুলে দেওয়ার জন্য বারান্দা থেকে চলে গেল। আজও তোহফা খেয়াল করলো না একজোড়া হায়নার চোখ তাকে পরখ করছে বাজে ভাবে। লোকটা শিট বলে চলে গেল। তোহফা দরজা খুলে দিতেই দেখল তার বাবা এবং মা দাঁড়িয়ে আছে। সে জানে তারা কেন এসেছে, তবু না জানার ভাব রেখে বলল, কিছু বলবে তোমরা? জাহানারা বেগম হাসলেন। ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ঔষধ খেয়েছো? হুম। তোহফাকে কাছে বসিয়ে কোনো ভনিতা না করে তার বাবা জিজ্ঞেস করলেন, তুমি কাউকে পছন্দ করো মা? তোহফা চমকে তাকায় তার বাবার মুখপানে। সে তার বাবার সাথে সব বিষয় নিয়ে ফ্রি, তবে কখনোই তার বাবা এমন কোনো প্রশ্ন তাকে করেনি বলেই হয়তো একটু চমকালো। নিজেকে সামলে উত্তর দিল, না। তোহফার থেকে এমন উত্তরের আশায় স্বামী স্ত্রী করেছিলেন। তবুও একটা ভয় ছিল, আজকালকার ভার্চুয়াল জগতের সাথে যে মেয়ে পরিচিত, তবে মেয়ের না তাদের মনে স্বস্তি দিল। জাহানারা বেগম তোহফার হাত জড়িয়ে বললেন, মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে হয়, এটা তো তুমি জানো। একটা ভালো ছেলে পেয়েছি, তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমরাও তাদের হ্যাঁ বলবো। তোহফা মায়ের কথায় শুধু পলকহীন তাকিয়ে রইল তার আদলে। কিছুক্ষণ নিজের মাঝে কিছু কথা গুছিয়ে নিয়ে বলতে রইল,
ছোটবেলা থেকে আমি তোমাদের থেকে যা পেয়েছি তা সব আমার জন্যই বেস্ট ছিল। ইনশাল্লাহ সামনে যা দিবে সেগুলো বেস্টই হবে। আমার কোনো সমস্যা নেই, তোমরা যা ভালো বুঝবে সেটাই করো। আর সত্যি বলতে যে মানুষটা একজন অচেনা মানুষকে বাঁচানোর জন্য নিজের বিপদ ফেলতেও 2 মিনিট ভাবেনি। ইনশাল্লাহ আমি তার কাছে ভালোই থাকবো। তোহফার কথায় স্বামী স্ত্রী দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। জাহানারা বেগম মেয়ের কপালে চুমু খেয়ে চলে গেলেন। ওই রাতেই আওয়াদের মাকে ফোন করে জানিয়ে দিলেন তারা রাজি। আওয়াদের মা কিছুক্ষণ ভাবলেন তারা কি বিষয়ে রাজি। পরে আবার তাকে সবটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেই তার মনে পড়ল। সেলিনা বেগম সাথে সাথেই জাহানারা বেগমকে জানালেন, মেয়ে কিন্তু আজ থেকে আমরাও, তাই তার সব দায়িত্ব আপনাদের সাথে সাথেই আজ থেকে আমারও। সেলিনা বেগমের কথায় জাহানারা বেগম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এমন একটা পরিবারে মেয়ে বিয়ে দিতে পারবে ভেবেই আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে ভুললেন না। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 12 ঘরে গিয়ে থেমেছে। তোহফার ছোট্ট একটা বইয়ের তাক আছে, যেখানে তার প্রিয় কিছু বই সাজিয়ে রাখা। যখন তার খুব বেশি ভালো লাগে বা মন খারাপ হয় তখন সে বইগুলো নিয়ে ঘাটাঘাটি করে। আজও ব্যতিক্রম কিছু নয়। বইগুলো ঘাটাঘাটি করে আবারও সাজিয়ে রেখে দিয়ে বিছানার কোণে গিয়ে বসলো। মাথার বালিশটা হেলান দিয়ে বসে কিছুক্ষণ ফোন হাতে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলো। হঠাৎ করে মেসেজ টোন বেজে উঠতে তোহফা খুশিতে লাফিয়ে উঠল। তার ভাবনা এমন ছিল সে যেন এই মেসেজের অপেক্ষাতেই ছিল। মেসেজ সিন করলো। তার আন্দাজ ঠিক, মেসেজটা আওয়াজ দিয়েছে। লিখেছে, ভেবেছিলাম বিয়ের খবর শুনে কাজল চোখের মেয়ে জ্ঞান হারাবে। তার পরিবার আমাকে ফোন দিয়ে বলবে একটা মনের ডাক্তার খুঁজে আনতে। তবে কেসটা দেখি উল্টো পথে মোড় নিল। বুঝলাম না কাজল চোখের মেয়ের ভয় কি সব তুলু হয়ে উড়ে গেল। আওয়াজের ঠাট্টা করা মেসেজ দেখে তোহফার ভীষণ রাগ হলো। সে নিজেও একটা মেসেজ লিখলো। তোহফা নিশ্চিত এই মেসেজটা আওয়াজের মেসেজের পাল্টা জবাব দেওয়া হয়ে যাবে। আওয়াজ রাগ না হলেও সাথে সাথেই ফোন করবে, আর তোহফা তখন ফোনটা ধরবে না। ফোনটা মিউট করে সে এখন লম্বা একটা ঘুম দেবে। তন্দ্রা করে বিভোর হয়ে সে স্বপ্নের দেশে বেড়াতে যাবে। তাকে নিয়ে মজা, তাই না? আজ রাতের ঘুম হারাম করে দেবে আওয়াজের। তোহফা কি জিনিস তা হয়তো আওয়াজ জানে না। আজই প্রথম এবং শেষ তোহফাকে নিয়ে মজা করা। ফোন মিউট করে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আওয়াজ এক নাগারে ফোন দিতেই থাকে তোহফার নাম্বারে। ফোন বাজছে তবে কেউ ধরছে না। তোহফা মেসেজে লিখেছে, আমি একজনকে ভালোবাসি সেই ক্লাস 9 থেকে। বাবা মাকে বলতে পারিনি, তাই আপনাকে বিয়ে করব বলে হ্যাঁ বলে দিয়েছি। আপনি প্লিজ আমার হয়ে না করে দিন। আমি জানি এখন আপনিই আমার ভরসা। এই মুহূর্তটা কতটা ভয়াবহ সেটা কাউকে খুলে বলা সম্ভব না আমাদের। সে কিনা একজন তৃতীয় মানুষ হয়ে তোহফার জীবনে প্রবেশ করলো। জীবনের 28টা বসন্ত চলে গিয়ে যখন 29 এসে বসন্ত দেখা দিল, তাও কিনা এমন একটা মানুষের সাথে যে অনেক আগেই মন থেকে অন্য কারো হয়ে গেছে। আমাদের উচিত ছিল আগে তোহফার সাথে কথা বলে সবটা ঠিক করে পরিবারের কাছে প্রস্তাব রাখা। এখন সে কিভাবে বলবে সে তোহফাকে বিয়ে করতে পারবে না? যেচে পড়ে প্রস্তাব দিয়ে এখন কিভাবে সে নাকচ করবে? তবে সব একদিকে আর তার ভাঙা হৃদয়টা যে অন্যদিকে চলে গেল। এই ভাঙা হৃদয়কে কিভাবে জোড়া লাগাবে? তোহফা অন্য কাউকে ভালোবাসে, এটা শুনেই তো কেমন যেন ছন্নছাড়া লাগছে নিজেকে। এভাবেই কেন তার প্রথম বসন্ত এসেও আবার হারিয়ে গেল? আওয়াজ কিছুক্ষণ ভাবলো, তারপর ঝটফট একটা সিদ্ধান্ত নিয়ে নিল। সত্যি বলতে তার বয়সটা পাগলামি করার জায়গায় আর নেই। তাকে বাস্তবতা বুঝতে হবে। সে যে বয়সে দাঁড়িয়ে আছে সেখান থেকে তোহফাকে পাগলামি করে পেতে চাওয়াটা বোকামি। আওয়াজ ঝটপট একটা মেসেজ লিখলো তোহফার নাম্বারে। সত্যি বলতে আমি তোমায় ভালোবাসি কিনা
বলতে পারবো না, তবে তুমি অন্য কাউকে ভালোবাসো শুনে কষ্ট হচ্ছে। কেন হচ্ছে এটার বিশ্লেষণ চেও না প্লিজ। আমি মন থেকে চাই তুমি তোমার ভালোবাসাকে নিজের করে পাও। যদি সেখানে আমাকে সরে দাঁড়িয়ে তোমাদের দুজনকে এক করতে হয় আমি করব। তবে কথা দাও, ভয়বিহীন একটা পরন্ত বিকেলে আমার সাথে 1 কাপ ধোয়া ওঠা রং চা খাবে। খুব ইচ্ছে আমার, তবে প্রতিজ্ঞা করেছিলাম প্রথম যাকে মন দিব তার সাথেই এমন একটা সুখময় দিন কাটাবো। হয়তো তুমি আমার নও, তবে একটা বিকেল না হয় আমার হয়েই থেকো। কথা দিচ্ছি তোমার খুব বেশি সময় নেব না, তবে দিও কিন্তু। মেসেজটা পাঠিয়ে কপালে হাত দিয়ে গভীর ভাবনায় মগ্ন হলো। এপাশ থেকে ওপাশ, সেকেন্ড পেরিয়ে মিনিট, ঘন্টা শেষ হয়ে গোটা একটা রাত শেষ হয়ে গেল, তবুও আওয়াদের চোখে ঘুমপুরি নেমে এলো না। দূরের মসজিদ থেকে তখন ভেসে এলো আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক তখন আওয়াজ বিছানা ছেড়ে উঠে বসে চোখ দুটো কচলে অজু করতে ওয়াশরুমে প্রবেশ করলো। অজু শেষ হতেই নামাজের জন্য তৈরি হলো। যাবার পথে তার মাকে ঘুম থেকে তুলে দিতে ভুলল না। সেলিনা বেগম উঠতেই আওয়াজ চলে গেল নামাজ পড়তে মসজিদে। অন্যদিকে আওয়াজের ঘুম হারাম করে তোহফা, সে খুব আরামেই ঘুমিয়ে আছে। তাকে 15 মিনিট ধরে তার ভাবি লিমা ডেকে চলেছে নামাজ পড়ার জন্য, সেটা তার কর্ণকুহরে পৌঁছায়নি। সে মোড়ামুড়ি করো আবার গভীর তন্দ্রায় ঘুম দিল। অবশেষে লিমা হতাশ হয়ে তার শাশুড়ির কাছে গিয়ে বলল, তোহফা উঠেছে মা? জাহানারা বেগম রেগে গেলেন। মেয়েটার দিনকে দিন খুব খারাপ হচ্ছে, সেই সাথে খারাপ হচ্ছে তার নিত্যদিনের আচরণগুলো। জাহানারা বেগম অজু শেষ করে মেয়ের ঘরের দরজায় টোকা দিলেন। তোহফা, তোহফা শুনছো? নামাজের সময় হয়েছে, এখনই ওঠো বলছি। তোহফা, আমি কিন্তু বকবো। তোহফার ঘুম ছুটে গেল, তবে সে পুরোপুরি নিদ্রা কাটিয়ে উঠতে পারেনি। ঘুম ঘুম কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে, আর একটু ঘুমাই মা, শরীরটা দুর্বল লাগছে, 2 দিন আগেই তো জ্বর ছিল, তুই প্লিজ মা আর একটু। তোহফা ভালো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, যেটা জাহানারা বেগমের অজানা নয়। তবে তিনি আবেগিক কথায় গলে যাওয়ার মানুষ নন। তিনি আদেশের সুরে বললেন, ফ্রেশ হয়ে জায়নামাজে দাঁড়াও, দেখবে অর্ধেক ক্লান্তি দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। বাকি অর্ধেক নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করো, বা তোমার ভাবিরা পড়বে সেটা শোনো। অবশেষে অন্ধকার কাটতেই ভাইয়ের সাথে একটু বাহির থেকে ঘুরে আসো, ইনশাআল্লাহ পুরোপুরি ক্লান্তি দূর হয়ে যাবে। ওঠো বলছি তোহফা, তুমি যদি না ওঠো আমি আজ পটল ভাজি করব, সাথে কিন্তু কই মাছ ভুনাও করব, বলে রাখলাম। উঠেছি, তুমি যেগুলো বলেছ সেসবই করব, তবুও তুমি পটল ভাজি আর কই মাছ রান্না করো না প্লিজ মা। জাহানারা বেগম কথা শেষ করার আগেই তোহফা দরজা খুলে তার মায়ের উদ্দেশ্যে কথাগুলো বলল। জাহানারা বেগম আড়ালে মুখ লুকিয়ে মুচকি হাসলেন। তিনি তার এই আদরে বুকে যাওয়া মেয়েকে কিভাবে সাহায্য করতে হয় সেটা ভালো করেই জানেন। জাহানারা বেগম ঠিক আছে বলে চলে গেলেন। অন্যদিকে তোহফা ঘুমে ঢুলতে ঢুলতেই নামাজের প্রস্তুতি নিতে চলে গেল রুমের ভিতরে। শুভ্র নির্মল আকাশে ঝলমল করতে করতে সূর্যি মামার আগমন হচ্ছে ধীর গতিতে। ফুরফুরে শৈথিল্য হাওয়া মন প্রাণ জড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। পাখিরা নিজ বাসা থেকে তারা নিয়ে বেরিয়ে পড়ছে খাবারের সন্ধানে। ছোট্ট ছোট্ট পায়ে মাথায় ঘোমটাও টুপি দিয়ে ছেলে মেয়ে চলেছে মক্তবখানায়। 2-1 মানুষের আনাগোনা ছাড়া তেমন কারো দেখা নেই পথের বাঁকে। সেই পথের বাঁক ধরেই 3জন মানুষের মাঝে মধ্যমণি হয়ে হেঁটে চলছে তোহফা। কিছুক্ষণ পরপর বাবা ভাইদের কথায় খিলখিল করে হাসছে সে। আকাশি রঙের 3 পিস পরিধান পরে সাধারণ ঘরের মেয়ে হয়ে হেঁটে চলেছে। তার ঠোঁট জোড়া প্রসারিত হতেই তা মুগ্ধ হয়ে দেখছে তৌসিফ, তৌহিদ, সাথে তাদের বাবা আরিফুল ইসলাম। তাদের এই মধ্যমণি হাসলে যেন মুক্ত ঝরে।
আর তার কান্না যেন একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ের সমান। তোহফা ছোট বাচ্চাদের মতো একবার বাবার হাত তো অন্যবার বড় ভাই এবং ছোট ভাইয়ের হাত পাল্টাপাল্টি করে হেঁটে চলেছে। ওর এমন বাচ্চামি তারাও উপভোগ করছে মন থেকে। এভাবেই সময় গড়িয়ে যখন 7টায় গিয়ে থেমেছে, তখন তারা বাড়ির পথে রওনা হয়েছে। তাদের 4 জনের দিকে লক্ষ্য করে আশেপাশের অনেকেই কানাকানি করতে ভুলছে না। এটা রোজ হয়, তাই তাদের নতুন করে বলা বা শোনার মতো কিছু নেই। এলাকার অনেক মানুষ তোহফাকে দেখে হিংসা অনুভব করে, কেউ বা প্রশংসায় পঞ্চমুখ। ভালো খারাপ দুটো মিলেই জীবনের সংসার। এখানে আপনি শুধু ভালো পাবেন না, দুটো মিলেমিশে ছিল এবং থাকবে। তোহফা বড় ভাইয়ের হাত ধরেই আপন মনে হাঁটছে। হঠাৎ তার ভাইয়ের চলন্ত পা জোড়া থেমে যেতেই তোহফাও থেমে গেল। ভাই কারো দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ভাইয়ের দৃষ্টি লক্ষ্য করে তোহফাও তাকায়। তখন সে দেখতে পায় খানিকটা দূরেই আওয়াজ একটি চায়ের দোকানে চা খাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে আবারও গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে। কয়েক মুহূর্তেই চা শেষ হয়ে গেল। বিল মিটিয়ে দিয়ে আওয়াজ পিছু পা হতেই মুখোমুখি হয়ে গেল তোহফা ও তৌসিফের। তৌসিফের পাশে তোহফাকে দেখে আওয়াজের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল, তবে তা স্থায়ী হলো না। তোহফার লেখা মেসেজের কথাটা মনে পড়তে আওয়াজ হাসি মুখে হাতটা বাড়িয়ে দিল তৌসিফের দিকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তৌসিফ উত্তর দিয়ে আওয়াজের বাড়িয়ে দেওয়ার হাতে হাত মেলায়, বুকে জড়িয়ে নিতে বলে না। এমন সময় তোহফার চোখে চোখ পড়ে যায় আওয়াজের। ধপ করে ওঠে বুক, হার্টবিট টিপ টিপ করে আওয়াজ তোলে। আওয়াজের ক্লান্ত চোখ দেখে আটকে ওঠে তোহফা। টিপ টিপ করে ওঠা হৃদয় হুট করে ব্যথা অনুভব হয়। মেসেজটা দিয়ে কি বেশি বাড়াবাড়ি করে ফেলেছে নাকি? কয়েক মুহূর্তে ভেবে তোহফা মনে মনে বলে, না, সে ভুল করেনি। মানুষটা তাকে নিয়ে মজা করেছে, মজা করার শাস্তিস্বরূপ এটাই তার পাওনা ছিল। আওয়াজ তোহফার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মেয়েটা অস্বস্তির জন্য ঠিকমতো তাকাতে পারছে না তার দিকে। বারবার তার আঁখি পল্লব জোড়া এদিক ওদিক ঘুরে নিচ্ছে। আওয়াজ তবে ভুল মানুষের কাছে শেষে কিনা মন দিয়ে বসলো। ভালোবাসার মানুষের কাছে অপরাধী হবার থেকে না হয় আওয়াজ পরোপকারী মানুষ হিসেবে রইল। আওয়াজ যখন নিজের মনের সাথে কথোপকথনে ব্যস্ত, তখন তৌসিফ বলল, এত সকাল সকাল এদিকে কোনো কাজ ছিল বুঝি? আওয়াজ অমনোযোগী থাকায় প্রথমে খেয়াল করলো না তৌসিফের কথা, তাই সে হুম বলতেই তৌসিফ বলে, চলো একসাথে নাস্তা করবে আমাদের সাথে, চলো, মা তোমায় দেখলে অনেক খুশি হবে। না ভাইয়া, আজ না, অন্য কোনো দিন। আজ একটু তাড়া আছে, তাই আসি। আওয়াজ বিদায় নিয়ে চলে গেল। আওয়াজের যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে রইল তোহফা। তার হঠাৎ করেই খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরে। কেন হচ্ছে জানে না। সকালে নামাজ শেষ করে ভাইদের সঙ্গে হাঁটতে চলে এসেছে, তাই ফোনটা চেক করা হয়নি। আওয়াজ কোনো মেসেজ দিয়েছে কিনা সেটাও দেখা হয়নি। এক্ষুনি বাড়িতে গিয়ে ফোনটা চেক করতে হবে। তোহফা ভাইয়ের হাত ধরেই জোর পায়ে হাঁটতে রইল। আচমকা বোনের গতিপথ পাল্টে যেতেই ভারী অবাক হলো তৌসিফ, তবে তেমন কিছু প্রকাশ করল না। বোনটা যে অবুঝ, চঞ্চল চড়ুই পাখি। টেবিলের ওপরে বাজতে থাকা ফোনটির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো লিমা। মেজাজটা তার বিগড়ে যাচ্ছে। ইচ্ছে করছে ফোন নামক এই যন্ত্রকে আছাড় মেরে ভেঙে দিতে, তবে চাইলেও কি সব সম্ভব? একবার দুবার করে ফোনটা বেজে এই পর্যন্ত 9 বার বেজেছে, তবুও তার বেজে যাওয়া আওয়াজ কমছে না। এবার এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে অসহায় কণ্ঠে একজন বলল, রাগ করছিস কেন? খুব প্রয়োজন না হলে তোকে কি বলতাম আমি? বল মা। তোর বাবার প্রেশার ওষুধটা শেষ। বাড়িওয়ালা সে কাল রাতে ঝগড়া করে গেছে। কোনোভাবে যদি বেশি না 5,000 টাকা দিতে খুব উপকার হতো। জোরে নিঃশ্বাস ছেড়ে দম নিল লিমা। কিছুটা উত্তেজিত হয়ে বলল, এটা আমার শ্বশুরবাড়ি, কোনো টাকার গোডাউন না যে যখন তখন চাইলে টাকা দেব।
গেছে মাসেও তো তোমার জামাইয়ের থেকে চেয়ে 15,000 টাকা দিলাম। এই মাসে কিভাবে আবার সে দেই বলবা একটু? মেয়ের কথায় লতিফা বেগম কষ্টে কেঁদে দিলেন। কথাটা যে 100 ভাগ সত্যি বলেছে তার মেয়ে লিমা। তবে খুব দরকার না হলে এভাবে বেহায়ার মতো চাইতো না সে। তারও লজ্জা লাগে, বিবেক বাধা দেয় এভাবে চাইতে। তবে কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। কিছুটা ওরকমই অবস্থা লতিফা বেগমের এখন। ঘরের একমাত্র কর্ম করা লোকটা যে পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে রেখে চলে গেছে। আজ যদি তার কিছু না হতো নিশ্চয়ই তাদের পরিস্থিতি এমন হতো না। কষ্টের চোটের লতিফা বেগমের সকল কথা বরফের মতো জমে গেল। দলা পাখি আটকে গেল গলায়। অনেক কিছু বলতে চেয়েও পারলেন না, তাই বাধ্য হয়ে ফোনের লাইনটা কেটে দিল। এদিকে মায়ের কোনো সারা শব্দ না পেয়ে লিমা বার কয়েক মা মা বলে ডাকলো। তবে ওপাশ থেকে কোনো টু শব্দ এলো না। তাই ফোনটা কান থেকে সরিয়ে পল্লব চোরার সামনে আনতেই বুঝলো তার মা ফোনটা কেটে দিয়েছে। ফোনটা বুকে জড়িয়ে লিমা কিছুক্ষণ চোখের জল বিসর্জন দিল। তারও যে নিজেকে অসহায় লাগে। মনে হয় এমন অসহায়ত্ব থেকে মুক্তি পেতে মরে যায়। তবে কিভাবে কি হবে? চাইলেই সে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না। আচমকা পিঠে কারোর স্পর্শ পেতেই চমকে ওঠে লোমা। তৌহিদের ফেরার সময় হয়ে গেছে, নিশ্চয়ই ও ফিরে এসেছে। লিমাকে এভাবে দেখলে হাজারটা প্রশ্ন করবে। পরবর্তীতে এক প্রকার জোর করেই সবটা শুনবে। তারপর নিজের সাধ্যমতো চেষ্টা করবে সাহায্য করার। তবে রোজ রোজ স্বামীর থেকে এমন হাত পেতে টাকা নিয়ে নিজের পরিবারকে দিতে ভালো লাগে না। একটু হলেও নিজের আত্মসম্মান বোধ আছে যে। নিজেকে সামলে পেছন ফিরতে আরও চমকে যায় লিমা। কারণ পেছনে তার স্বামী নয়, ননদ দাঁড়িয়ে আছে। তোহফাকে এই অসময়ে তার ঘরে দেখে লিমা অবাক হলো। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবে তোফা? বলো। এটা দিতে এলাম, অনেক আগেই চেয়েছি, তবে কিছু ঝামেলার জন্য হয়ে ওঠেনি। তোহফা কিছু টাকা লিমার দিকে এগিয়ে দিল। লিমা অবাক চোখে তাকিয়ে কিছু প্রশ্ন করার আগেই তোহফা বলল, সারাদিন বোন আর বোন, মাথা খাও, অথচ নিজের মনের খবর একটুও বলো না কেন? সেদিন আন্টির সাথে বলা তোমার সব কথা আমি শুনেছি, আজও শুনলাম, তাই আর দেরি না করে নিয়ে এলাম, ধরো। তোহফার টাকাগুলো এগিয়ে দিল। লিমা এই মুহূর্তে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, তবুও কিছু বলতে চেয়ে পারল না। কথাগুলো গলায় আটকে গেল। তোহফা লিমার এমন করুণ অবস্থা দেখে জড়িয়ে নিয়ে বলল, ভালোবাসার মাপ নেই, তাই আপন মানুষের কাছে যে সমস্যার কথা খুলে বলার কোনো অপরাধ নয়। এমনকি সম্মানে আঘাত লাগতে পারে ভেবে চুপ করে থাকতেও নেই। প্রয়োজন সবারই হয় আজ বা কাল। আজ যে রাজা, কাল সে ফকির। ছোট ভাবো কেন নিজেকে? আর তুমিই তো বলো গুরুজনদের সাথে খারাপ আচরণ করতে নেই। বিকেলে গিয়ে টাকাগুলো দিবে এবং ক্ষমা চেয়ে আসবে, মনে থাকবে? লিমা মাথা নাড়ায়। তোহফাকে জড়িয়ে সে নীরবে চোখের জল ফেলতে থাকে। এর মধ্যেই ঘরে প্রবেশ করে তৌহিদ। বোন আর বউকে এভাবে দেখে প্রশ্ন করে, কি করছেন আপনারা এভাবে? তোহফা ভাইয়ের কথায় পিছন ফিরে তবে ভাবিকে কিছু আড়াল করে। লিমা যেন নিজেকে সংযত করে নিতে পারে এই জন্য। লিমা নিজেকে সামলে নেয়। তোহফা এগিয়ে গিয়ে বলে, অভিযোগ করছিলাম ভাবির কাছে। কার প্রতি অভিযোগ? তোমার। বোনের সোজা সাপটা উত্তরে তৌহিদ অবাক নয়নে তাকালো। তোহফা বলে, আমার হাত খরচ কোথায়? আজ মাসের 9 তারিখ, এখনো পেলাম না যে। তৌহিদ বোনের কথায় জেহোভায় কামড় দিয়ে বলে, ইস, ভুলে গিয়েছিলাম, এখনই দিচ্ছি। তৌহিদ আলমারি থেকে টাকা বের করে তোহফার দিকে এগিয়ে দিল। তোহফা নিজেরটা বুঝে নিয়ে বলল, ভাবিরটা কোথায়? তৌহিদ বাম হাত থেকে ডান হাতে এনে তোহফাকে দেখিয়ে বলল, এই যে তোর ভাবির। তোহফা হেসে উঠল খিলখিল করে। তৌহিদ আলাদাভাবে দুটো ভাগ করে লিমাকে টাকা দিল।
এখানে যেটা আছে এটা তোমার, আর এটা মাকে পাঠিয়ে দিও। ওখানে 4000 আছে, লাগলে বলো, আরও দিব। তোহফা লিমার দিকে ইশারা করলো টাকাটা নিতে। লিমা টাকা নিতেই এক ছুটে তোহফা নিজের ঘরে চলে গেল। ফোনটা হাতে নিয়ে এলো ব্যালকনিতে। মেসেজ চেক করতেই আওয়াদের দেওয়া মেসেজটা চোখে পড়ে। তোহফা নতুন মেসেজ লিখলো।